তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্ত চোখ মুখ কুচকে আছে। তার পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এদিকে শুদ্ধ জানিয়ে সে দুদিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দিবে সে একটা নতুন গফ জুটিয়েছে। হারাম জাদা শুদ্ধ মুখে মুখেই হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গফকে লিপ কিস করার ভিডিওটাও প্রমাণ হিসেবে রেখে দিয়েছে তার সেলফোনে। এইটা যদি লিপা দেখে তার খবর করেই ছাড়বে। তার বাপ আবার পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই বিপ বিপ করে শব্দে রেড অ্যালার্ম বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে জায়গাটা ঢাকার মধ্যে, লাল গোল করে করা জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। খুশিতে তার মন বাকবাকুম করছে। 3বারের বেলা শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, শুদ্ধ কালপিটের আসল নাম ইয়াসির শিকদার, তাকে ডাকাতেই মাফিয়া। ধামাকা খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। ভ্রুজোড়া কুচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগে থেকে জেনেছে। এই সুযোগে প্রমাণ সহ শায়ানকে দেখিয়েছে বিধায় শায়ানও দল ছেড়েছে। কিন্তু ইয়াসির এই ছেলেকে, তার সাথে বা কিসের শত্রুতা? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কোনো কারো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনে অন্য কোনো গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনার ছেদ ঘটিয়ে পড়ল। সে মাফিয়া কিভাবে জানলি? যে কোডটা পাঠিয়েছিলি সেটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে। শালাকে দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। এই বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে, দেশীয় বিদেশি সংমিশ্রণ। তার মুখায়ব। তাকে এক পলক দেখে শুদ্ধ আছোয়া হয়ে বিছানায় বসল। ব্যস্ত হাতে ফোনে টুকিটাকি কি করতেই তার সামনের দেয়ালে ভেদ করে একটা পর্দাই তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণ ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এইসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নাম করা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এ অবধি কেউ তাকে দেখেনি। সে দেখতে নাকি কালো ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমের থেকে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পড়ে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19 মিলিমিটার পারাবেলাম M1911 CZ75 শিহর্ষ এস পেলিকান 1200 ATM দৈত্য ও প্ল্যানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখে তার ঠোঁটে হাসি নেই, ক্রুদ্ধ চোখে তাকে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আর একটু জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইডে। এরপরে সে হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক শুটিং সেটে ছবি তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এইটা না হয় তবে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানা জটিল প্রশ্নর গোলকধাঁধায় সমাধা পেল না শুদ্ধ। তবে বুঝল এখানে অনেক ঘাপলা আছে। যেটা ধরতে পারছে না সে হতেই পারে ইয়াসিরের নামটাও ফেক।
এমনও হতে পারে এই ইয়াসিরই তাদের চেনা জানা আপন কেউ, মরার পাকনা গজিয়েছে বলেই এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ 2 পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ইজেল হাসলা। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, তবে যাবেও না যতক্ষণ না সে নিজ থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা ট্রেন এসে সব কিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানিক পরে তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডকমক করছে। একটু পরেই পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টা ঘন্টা খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করলাম। এরপরে সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করেও ঠিক সময়ে প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মাটির ছোঁয়ার অপেক্ষা। শুধু দেশে ফিরেছে, কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন শায়নের কাছে বিধায় আর কথা বলার সুযোগ মিলেনি। তবে সে অবগত শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই পুপ্পির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোক সমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারোর মনে কারোর জন্য কোনো ফিলিংস নেই। যদিও থাকতো তাহলে না হয় ভাবা যেত। একটু ভেবে শুধু নিজেই হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন স্বর্ণ। সে তাদের সব কথা জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখ চোরা বলে বাসায় কেউ এতদিন খেয়াল করেনি, করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ির শুদ্ধ সবাই জানবে। সাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই, তবে ভিলেন হবে শরাফত চৌধুরী নিজে। কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়া শর্ত দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এইসব নিয়েই একটা ঝামেলা হবে, বলার অপেক্ষা রাখে না। যদিও ঝড় ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে। সায়ন স্বর্ণকে মেনে নেবে, কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও তাদের বাড়িতে কেউ মানবে না। কারণ এইটা হয় না, লোক সমাজে বলেও তো কিছু আছে। তাদের যদি 2 ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়িতে একই পরিবার থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না, যা লাগে সবটা মেয়েদের গায়ে। তখন দেখা যাবে স্বর্ণ সায়ন বেঁচে গেলেও একই ঘটনায় ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপটে যাবে। বাজে কথা রটানো হবে, চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবের জন্ম ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শখ স্বর্ণের মতন ধীর শান্ত স্বভাবের নয়। যদিও হতো তাহলেও তাকে শাসন করা লাগতো না, আর মারা লাগতো না, ধমকের উপর রাখতে হতো না। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্ট। চঞ্চলতা তার রন্ধ্রে রন্ধ্রে। তাকে ছাড়া কাউকে ভয় করে না, বারণও শুনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শরাফত চৌধুরী একটু বেশি প্রশ্রয় পায়। এইটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদ অটল থাকে। এই জন্য একটু একটু শাসন করে। এই যা তার মানে এই না সে শীতলকে ভালোবাসে, হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়লে ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে। এইসব করতে বই গেছে তার।
শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম না, তো তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এইসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে, সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দিবে। মোট কথা শখ কখনো এসব মেলি হাবি যাবে আনার কথা বলবে না। এই কাজ কার বুঝতে একটু কষ্ট হয়নি তার। এইসব নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধর শরীর এলিয়ে চোখ বন্ধ করে নিল। এত বড় লং জার্নি পার করে যথাসময় দেশে মাটিতে পা রাখলো। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবার নিয়ে বাসার পথে রওনা দিল। গলা ছেড়ে গান গাইতে গাইতে ধারালো একটা কড়া কিনে নিয়ে গুদাম ঘরে ঢুকলো আজম। অন্য হাতে পকেটে মোড়া টাকিলা। আজকে আসর জমে যাবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিস রুম থেকে ডেকে হঠাৎই শুধালো, বিদেশি ব্যান্ড নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝছে না পেরে মুখ কাচুমাচু করছিল। সাহস করে জিজ্ঞাসা করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে দাঁত বের করে হাসল। ধরে নিল ভাইয়ের মন ভালো। কারণ মন ভালো থাকলেই ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাকার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে এইসবই ভাবছিল সে। খুশিতে ঝলমল করছিল তার মুখ চোখ। তখন সায়ন 10 আঙ্গুলের সাহায্যে আঙ্গুল ফোটাতে ফোটাতে বলল, ভোতা জং ধরা করাত আনবে, এরপর ভোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো থেবড়ো করে ওদের 4 হাত পা কাটবে। ভুলে যেন কাটাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 জন ওরা 5 into 4 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবে। যদি 10টা একও বাজে তাহলে তোকে ওই অবস্থায় দাফন করব। ওকে ভাই। আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলেছিলাম। রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভে বউটাকেও অন্যর বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দেব। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই, তবে কনককাল আপনার নামে পুলিশ কেস করতেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এ কাজ করেছেন। আমি বলছি না, কনক আমার মারা খেতে এত লাইক করে কেন? এক এক আর কতজনকে মারা দেবো আমিও তো মানুষ। এনার্জি বলে তো একটা ব্যাপার আছে। সিদ্দিক যে এত আদর যত্ন করার পেছন মারা দিল, অথচ সে অধিক তাকিয়ে সত্যিটা না জেনে সামনে আমার নাভি জপে যাচ্ছে। শালাই সত্যি আমার টুরুলাভ মারে। আমি খালি এসব বালসাল কিছুই বুঝি না তাই। আজও মুখ টিপে হাসলো। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করলো। সে নিল। এরপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এইখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টায় নয়, রাত 10টার আগে কাজ সেরে ফেলবে। এইসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঠেলে লেগে গেল আদেশকৃত কাছে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নয়তোবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেই সব কিছুই না। তারা একপাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরদিন সকালে 10টায় দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও সেমেন। 3 জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন শাওয়ান চৌধুরীর হাতে। শাওয়ান চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরলো সাম্য সৃজন। জেদ করলো তার বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে।
তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। সায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারাও এবার দায়িত্ব নিবে, সেই দায়িত্ব পালনও করবে। শাওয়ান চৌধুরী বোঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচণ্ড গরম, এত গরমে শরীর খারাপ করবে, অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবেন। কিন্তু না, তারা শুনলই না। অগত্যা যেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শারাফত চৌধুরী বরাবর গাড়িতে করে যেতে বললেন, কিন্তু সাম্য সৃজনও এবারও গোধল। তারা রিকশায় যাবে। দুই ছেলের কথা মতো শাওয়ান চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন আছে পার্টি অফিসের সামনে, ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকলো না কেউই। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেল বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ, স্বর্ণ, শীতল কেউই দুদিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে শীতল হঠাৎই গোদ হলো সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই প্যাক করে নিয়ে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানো পায়তারায় জুড়েছিল। পরে তাকে না একা পেয়ে ছেড়ে শখ, স্বর্ণ ওর সাথে গিয়েছিল। দুটো দিন থেকে যখন শুনল শুদ্ধ ফিরতে আরও দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে এই কথা ভেবে শীতলের প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এই কয়দিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আর শপিং মলে যাবে দুজন, দেখে আসবে এবার ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করেছে। রোজা হতে না হতেই ড্রেস আর নিয়ে চিন্তিত। এই নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালের ওষুধটা খেতেই ভুলে গেছেন। ড্রয়িং রুমে ড্রেসিং টেবিলের সামনে রাখা ওনার ওষুধের পাতা যেতেও ইচ্ছে করছে না। ওনার সোফায় বসে দেখলেন শীতল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, তাই ওকে ডাকলেন তিনি। শীতল, আমার রুম থেকে ঔষধের পাতাটা এনে দে তো মা। কোন ঔষধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের উপর। আচ্ছা। এই কথা বলে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ঔষধের পাতা সেটা থেকে নিয়ে বের হতেই চোখ পড়লো একটা অ্যালবামের দিকে। এটা সে চিনে, দেখেছে বহুবার, তবুও বড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা, বড় আব্বুর বিয়ে সব ছবি আছে, আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি, দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মেরে ছবি দেখতে বসল। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালো লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে সীতারা সরে বসেছে তার পাশে। উনি দৃষ্টি দিয়েই এই দিকেই 1 ঘন্টা এই একটা ছবি মনে করিয়ে দিচ্ছে একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেই সব গল্প শোনাচ্ছেন। শীতল মন দিয়ে তা শুনছে, কখনো কিরকির করে উচ্চস্বরে হেসে উঠছে, তার সঙ্গে তাল মিলিয়েছেন সীতারাও। তখন কলিং বেল বেজে উঠল। সিমিন এদিকে আসছিল, দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারোর সাথে কথা বলছে, মানে পরিচিত কেউ হবে ভেবে সীতারা কিংবা শীতল কেউই পাত্তা দিল না। নিজেদের গল্পে মেতেই থাকলো। তখনই শীতল একটা ছবির দিকে তাকিয়ে বলল, বড় মা, হুম। কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁটের আট দেখেছিস? দেখেছি, পুরাই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ, মুখ হাম্বা টাইপের? কেন তুমি জানতে না? এই দেখো শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো, মোটা চওড়া করে কাজল দিয়ে দিলে পুরাই দেশি গরু। তখনই পাশ থেকে কেউ বসতে দেখে দুজনেই তাকাতে দেখলো ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। শুনে নিল নাকি মার না খেতে হয়। তবে হাবাগোবাটা আর হাবাগোবা নেই, সুদর্শন পুরুষ পরিণত হয়েছে। মুখে যত যাই বলো, বিশুদ্ধ পুরুষের পৌরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যি মুগ্ধ করার। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুল, নিউ হেয়ার কাট। লম্বা কত হতে পারে সঠিক জানা নেই, তবে অনেকটা লম্বা। তাকে চোখ উপরে তাকিয়ে কথা বলতে হয়, যদিও চৌধুরীরা সবাই উচ্চতায় এমন।
সে আর তাকালো না, না আগ বাড়িয়ে কোনো কথা বলল। দেখা যাবে কিছু বলতে গেলেই তারা বেঁকে কথা বলে বসে থাকবে। সিতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন, কুশল বিনিময় করলেন। সিরাজ সেমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হওয়ার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখলো তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও তো দুদিন পর বাড়ি এলো, কই কেউ তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো, সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন, কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়? তাছাড়া মেয়ে মানুষের সাথে আকাশে আকাশে উড়াউড়ি করা কি চারটেখানি কথা নাকি? এই কথা শুনে শুধু খাড় বাঁকিয়ে তাকালো। বাড়িতে আসতে না আসতেই খোঁচা মারা শুরু, এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতের মার খেয়ে এরপর যদি থামে, তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে, অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে, সেটা আবার কেড়েও নেয়। হায় রে দুনিয়া, পৃথিবীতে মানবিকতা বলে কিছুই নেই। আল্লাহ এসব জল্লাদদের তৌফিক দান করো। রমজানের ওসিলায় এদের মনে মায়া দাও, আমিন। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ, মাঝে মাঝে কল ঢুকলো রিসিভ করছে না সে, আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে চিনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অজ্ঞতা ভেবে নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই ক নেই, এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি? এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলো একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, এরই মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ বন্ধ করে দিল? কই, আহনাফ এতদিন এমন কিছুই করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারে লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু, তবে অন্য কিছু কি গিয়েই না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ সব কিছু জানে না, জানবে কিভাবে? ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, ঘুণা কটিয়ার পায়নি। ফোন সাইলেন্ট থাকে, আশেপাশে কারোর কানে পৌঁছায়নি ফোনের চন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল একটু। বিকালে ফ্রেশ হই একটা বই হাতে নিতে সাম্য সৃজন টেনে বাগান এনেছে। শীতল নাকি ডাকছে, এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে, স্বর্ণ ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকে উপরে তাকালো। শীতল মগডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল, ওনা কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসল। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনদের দিকে। শ্যাম, সৃজন, শখ, স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায়। লাল পেয়ারা খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো, আপু, তোমার হবু শ্বশুরের অ্যান্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে এই কথা শুনে ভ্যাবাচাকে খেয়ে গেল সব। পেয়ারা চিবানো থামিয়ে চোখ তুলে তাকালো, দাঁত বের করে হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল, সেও বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছি ছি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই। তুমিই বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্থানা গড়ে বসতে পারতাম। সব বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, এই পাজিটা কিসব বলে। বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আরো একটু ফরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আর একটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকেই শুরু করতে বলো। কানা বোচা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও, এমনিতে অনেক দেরি হয়েছে। তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। একথা বলে শীতল থামতেই শ্যামও গেটের দিকে উকিঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলল, শীতল আপু, গাছ থেকে নামো। শুদ্ধ ভাই কিন্তু বাসাতেই আছে, তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়। এই বেয়াদব, আমি তোর শুদ্ধ ভাইকে ভয় পাই জানিস? তোর পেয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়। আমাকে এই শীতলকে ভয় পায়। এই সোয়াইব শুদ্ধ ভাই। যা, ঢপ মারার জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? দেখবো। ঠিক আছে, আগামীকাল শুক্রবারই প্রমাণ দিব, তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যে বলে না রে পাগলা, বলে না।
ঠিক আছে। শখকে পচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে একটা বড় কসমেটিক্সের দোকান আছে না, ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুড়ি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও, সে আরো বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরো অনেক কিছু দেবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো না। দোলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? কেন? ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভোগে। আহনাফ ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট বেড দুলাভাই হতে হবে। স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয় টাইপ, নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? হুম। তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনেরা মিলে দুষ্টুমি করতেই লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধর উপস্থিতি হলো। তাকে দেখা মতো সবে চোখ। শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। শুদ্ধ সব কটার মুখ দেখে জানালো আহনাফের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই যেন গিয়ে দেখা করে, কথা বলে। অহেতুক হি 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 করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ শখ সাম্য সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে 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 সুস্থে হেঁটে বাড়ির দিকেই গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে, তাই শীতলও বোকা বোকা হাসল। সে হেসে হেসেই বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করা 4টিখানি কথা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার ওড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই যায়। হুম। এই কথা বলতে বলতে শুদ্ধ বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটা ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল। এই কি করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মগডালে বসে বসে কার অ্যান্টিনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একেতেও গাছের নিচে বড়ের কাটা দিয়ে রাখলো, তার উপর ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমারটার কথা বলিসনি বলেই এখনো শ্বাস নিতে পারছিস, বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। কাটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না না, আমি তা বলিনি। শুধু ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকে আরো দুটো বোরের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি আর কোনো দিন গাছে উঠবো না। দয়া করে কাটা সরিয়ে যান শুদ্ধ ভাই। ও শুদ্ধ ভাই, ভাই রে, এ কে 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 কোথায় আছিস? নামা আমাকে, বাঁচারে। শান 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময় একটা স্বপ্নও দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতলার সব স্বর্ণকে রেখে গেছে তার রুমে, ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে, কিন্তু রুমের দরজা দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানায় মাঝখানে লজে নত হয়ে বসে থাকে, মুখের সামনে থাকে 1 হাত খোঁচা, কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পর উপক্রম, চোখের ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগল ভেড়ার মতন এদিক ওদিক পানে তাকে খুঁজতে থাকে প্রাণ প্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপরে বসে থাকতে দেখে সে শুধয়, এ কি রে, তুই এখানে কেন? নেমে আয় বউ, আজটা আমাদের সোহাগ রাত। সোহাগ রাত না চাই। ওমা, এ কি কথা? বিয়ে হয়ে গেছে আমাদের। আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দ্রুত নেমে আয় যান, দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান।
না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বলো? আপনি কেন ক্যাট কেটে হলুদ শার্ট পরে বিয়ে করতে গেলেন না? কেন বলুন? আমার তো হলুদ কালার শার্ট নেই সোনা, তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। এই কথা বলতে না বলতে স্বর্ণ লাভ দিয়েছে তারই উপরে। সেই স্বর্ণকে কাজ করে জাপটে ধরে পাগলের মতন চুমু দিতেই শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষা তর তো আর সয় না যেন। এতদিনের অপেক্ষা তর যে আর সয় না। কম্পিত হাতে খুলেও ফেলেছে বউয়ের পরনের শাড়ি, মুখ ডুবিয়েছে গলায়, মন মস্তিষ্ক হাত ও উম্মাদ দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য। তখনই তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দু চোখ খুলে দেখে শুদ্ধ সুকুচকে তাকিয়েছে। তার বাসঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথা টাথা কি একেবারেই গেছে? শান ঘাড় ঘুরে আশপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই, আর বউ কই তার? সে এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানে তো ছিল। ডাস্টবিনে ফেলে এসেছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবা কি জন্য ডাকছে শুনে এসো। বাবা ডাকছে? হুম। তো যা, শাওন নিয়ে আসে। কিছুক্ষণ আগেই না শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুদ্ধ শানের কথার মানে বুঝে মুখ কুচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ওয়াশরুমে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচারা স্বপ্ন দেখলাম রে বাবা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ছাটা পিঠা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে। আহনাফের বাবা মায়ের জন্য কুশল বিনিময়ে সেরেছেন। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু শখ জানে সে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে। এই কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিয়ে দেয়। শখ দিল। এবার কল দিতে আহনাফ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো, এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাফের বাবাই ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা হঠাৎ এখানে? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ফিরকুজকে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। শাওন চৌধুরীরও কপালও চিন্তার ভাঁজ। শুদ্ধ দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার সুরটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ছেলে উল্টাপাল্টা কিছু বলে আজ ধোলা দিতে খামতে রাখবে না সে। পেট পুড়ে ধোলায় খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার হয়তো পায় তারা একদম সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায় সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোকাচোকি হলো স্বর্ণের সাথে। তাকে অসময় গোসল করতে দেখে ফ্রু কুচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাফের কথা শোনা মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদেন এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবে না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছে। স্বর্ণ তার কথার আগামাথা কিছুই বুঝলো না। ওইদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে দুই থাপ্পড় দিতে। তখন শারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাফের বাবা ফোন এগিয়ে দিল। শারাফাত চৌধুরী স্বভাব ছিল গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাফ, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাফ ভেবাচাকায় খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। শারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি। শখে কিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শারাফাত চৌধুরী।
অনুপাদন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা কাতরতা এই বয়স এই সময় এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে দু একটা পাকও ধরেছে, মানে এই না, অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা তোমার কি মতামত, বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহনাব কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন এক একটা বছর মনে হচ্ছে, 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘুচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশ থেকে চুপ করে শুনছে আহনাব। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শারাফাত চৌধুরীও দেখছে আহনাফের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন শায়ান মুখ খুলল, আহনাফের উদ্দেশ্যেই বলল, ডেট এগোবো ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনাব, ডাক্তারি পেশাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এই কথা শুনে আহনাবের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওন চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলবো। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আহনাফের বাবা প্রচন্ড বিরক্ত হলেন। থমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনা ইনফেক্ট পড়বে, এটাও তো ভুল বললেন ওনারা। বারণ শুনেছ না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখ নীরবে কাঁদতে লাগলো, তবু আহনাব দমল না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করব আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে কি লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই, কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহনাফের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কয়দিনে মানুষটার প্রিয়তে তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচি করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে, হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথা না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যেই প্রশ্ন ছিল, আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এই কথা শুনে শখ যেন আটকে উঠলো। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা, এখন মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপচাপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ? আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরেই? তখন শাওন চৌধুরীর কথা ধরলেন, কিন্তু তোর পড়াশোনা? এই কথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহনাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞেস করেই বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়। তার ভালো মন্দ সকল সমস্যার সমাধান দাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এটুকু বলেই সে মেজো চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাবে বলল, বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনায় সামান্যতর বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে সে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না।
যাকে দেবে তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথাই নয়, কাজে করে দেখাতে হবে। শুধু প্রতিটি শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কঞ্চে হুমকি। এরপর আহনাফের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহনাফও হাফ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মা বিদায় নিলেন। সব চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতে শায়নও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে, কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে সে কী সব করে যায়। কেন করে এইসব? এর জবাব তাকে দিতেই হবে, না দিলে চড়িয়ে দাঁত ফেলেই দিবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগে শুদ্ধ পাশ কাটিয়ে যেতেই বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এই কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। শায়ন ভেবেছে স্বর্ণ কোথায়, তাই সেও পা বাড়লো বাগানের দিকে, কিন্তু গিয়ে কাউকে দেখলো না। খুঁজলো এদিক ওদিক, হঠাৎ কারো কান্নার শব্দে তার একটু এগিয়ে যেতেই দেখে কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখলো স্বর্ণ নয়, শীতল গাছের উপর ভ্যা ভ্যা করে বসে বসে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্র শায়ন বিচলিত হয়ে পড়ল। এ কি কাণ্ড? ওখানে কেন তুই? আর এইভাবে কাঁটা বিছিয়ে রাখা কেন? ওই কুত্তা বিছিয়েছে। ওই কুত্তা? কুত্তা এইভাবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এদিকে ডিজিটাল কুত্তা। একে তো জাদুঘরে রেখে আসা উচিত, সে সাথে নামকরণ করা উচিত কাঁটা বিছানো কুত্তা। অন্য সময় হলে শায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসতো, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার। তাই নাক টেনে ফোপাতে ফোপাতে জবাব দিল, কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলছিস পাগলের মতো? কাঁটা সরাই, নেমায় দেখি। এই কথা বলে শায়ন একে একে কাঁটাগুলো সরাতে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওনাটা ঠিকঠাক করে থপাথপ পা ফেলে ছুটলো বাড়ির ভেতর। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধ রুমে। ভিজিয়ে রাখা দরজাটা খুলে দেখলো শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফস ফস করতে করতে কোনো মতে নিজেকে সামলে তার রুমেই চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল, তারপর ভেজা চুল মুছতে মুছতে দপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাত সবাইকে ডাকছে, সেও গেল। শায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধহয়, রেডি হয়ে নিচে নামছে। শীতল তাকে দেখা মাত্র থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসল। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল। শুদ্ধ এসে বসেছে পাশের সোফায়। শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ফ্রিকুচকে কিছু বলার আগে শীতল উঠে হনন করে রান্নাঘরে চলে গেল। এই অশুভ মানুষের সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাত, সিমিন, বাহারি সব নাস্তা চা এনে রেখেছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে ব্যথিত শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে? উতলা হয়ে জানতে চাইতে না চাইতে জেনারেটর অন হয়ে গেল। ছকছকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুদ্ধ তখনও মুখ কুচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে। তার একটা হাত পিঠের পেছনে। সিতারা ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা কি হলো তোর? এমন করছিস কেন? না কিছু না। সিতারা শুনল না। জোর করে শুদ্ধ টি শার্টটা উঁচিয়ে দেখে আতকে উঠে বললেন, এ কি কাণ্ড! এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুধুর পিঠের দিকে। কারো ধারালো 4 আঙ্গুলের দাগ বসে গেছে, বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস উঠানোর পায়তারে জুড়েছিল। শুধুর অবস্থা দেখে সিরাত দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সুরা টুরা পড়ে ফু দিলেন মাথায় শুদ্ধর। সিরাত ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝল না কেউ। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ ছেড়ে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধর ফোনে কল আসে, সে উঠে দাঁড়ালো, কিন্তু সিতারা উঠতেই দিলেন না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন। যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। শুদ্ধ কথা বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছন ফিরে তাকালো। শীতলের ব্যালকনি বরাবর কেউ নেই, তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে।
দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতে শীতলের কণ্ঠে গান কর্ণকুরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেছে। শীতল তখনও চেঁচিয়ে গিয়ে যাচ্ছে, বন্ধু হাইটা যখন যায় পিছন ফিরা ফিরা যায়, দেখলে তারে মনের ভেতর তো তারা বাজায়, বন্ধুর মাথায় বাবরি চুল দেখে লাগে বিউটিফুল, রঙে ঢঙ্গে রহিম সাইজা আমারে নাচায়। ওপর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইছে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলে গান নাকি আস্ত খোঁজা। গানে যদি হয় খাপে খাপ মিলল কিভাবে? দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়, এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মনে দোতারা বাজে? তার ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? কি ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করা দরকার। পরখের আগে অবশ্য চালাকার দরকার। বেশি শক্তপোক্ত না হলেও চলবে, ওই একবারই দিলেই ভূত পালিয়ে যাবে এমন হলেই হয়। তাছাড়া এইবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চালাকাট দেখেনি। আগে ছাদে বাগানে চালাকাট পড়ে থাকতো, চালাকাটগুলোর হাত পা গজিয়েছে বোধহয়, হঠাৎ উড়ে উড়ে কোনো গর্তে লুকিয়েছে, তাও জানা দরকার। এত দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও। ততক্ষণে শীতলের গান থেমে গেছে। থামার কারণ পরে লিরিক্স ভুলে গেছে সম্ভবত। শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখে শীতল গান গেছে, আর গান থেমেছে মানে সে উকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। একথা ভাবা মাত্র জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উকি মারল শীতল। তাকে জানালার বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবার উকি মারল। তখন শুদ্ধ চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। কথা কানে ঢুকলো না? আয় বলছি, ভাজা বাদাম কিনে দিব। আমাকে যেতে হলে খবর আছে তোর। 1 থেকে 10 গুনবো, এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো। এই কথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না, বাদামের লোভ দেখিয়ে চেলা কাঠ দিয়ে মারার ধান্দা। কি ভেবেছেন বুঝি না কিছু? ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো, তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব। কিন্তু কোথায় যাবেন? পাত্রী দেখতে। আমি যাব না। না, আগে আমি দেখে আসি, পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস। কি করে দেখতে? কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বড় নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো? সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকার মাথা মোটা টাইপের হয়, সেটার জলজান্ত প্রমাণ তুই। এই কথা শুনে শীতলের মুখের হাসি মিলে গেল, মন ভার হলো। সে মুখ গোমড়া করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? করলে কচকচে 500 টাকার নোট দিব। কি কাজ শুদ্ধ ভাই? একটা মোটা চেলাকাট আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব বেড়েছে, মুখের ভাষাও জঘন্য, শায়েস্তা করা লাগবে। এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছে তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি। সত্যি তো? আচ্ছা থাক, তাহলে রাতে দেখা হচ্ছে। টাকা নেওয়ার জন্য রেডি থাকিস। এই কথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায় বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুদ্ধ চালাকিও ধরে ফেলেছে সে, তবে চালাকি খাটলো না দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আকাশে এখন 2 চক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে। সন্ধ্যায় বাড়ির সদস্যদের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যে পুরো পৃথিবীর সামনেই বলতে চাচ্ছে, পৃথিবী এত সুন্দর কেন, সুখ এত শান্তির কেন। এই কথা বলে এসে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেল। তারপর কায়দা করে ফ্রুজেরা নাচে দুষ্ট হেসে বলল, আসবি আর লাগতে? হ্যাঁ, আজ পিঠে দিয়েছি, এবার মুখে দিব। সুন্দরী মেয়েদের সাথে ওড়াউড়ি করার 7 জন্মের মতো ঘুচিয়ে দিব। নিচে দিয়ে কথাটা বলে স্মরণ হলো শুদ্ধ পাত্রী দেখার কথা বলো। আসলে কি তাই? গেলে যাক, তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পুড়াতে চায় সেও দেখবে। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশসম সময় বোধ না। এই কথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুশি, খুব শান্তি লাগছে।
রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল যেন। ইচ্ছে করছিল দাঁতের তলে দাঁত পিষতে। এত রাগ হতো না যদি না পেয়ারা গাছে লাল পিঁপড়া কামড়ে অবস্থা খারাপ করে দিত। পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতেও পারতো। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাটা বেছানো থাকায় নামতে পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো, মনকে বুঝ দিতে পারতো। হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি। এখন তো বড় হয়েছে নাকি, পিঁপড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে, তাই সেই কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলের উপর বসা ওই হারামজাদা মৌমাছিটা ফুন ফুন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হুল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আর এক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়েও 3টে মৌমাছি দেখে, 3টে কামড়ে ধরে আছে। তারপর কোনো মতে 3টিকে পিষে মেরে কাটছিল সে। খুব জ্বলছিল মৌমাছির কামড়ের জ্বালা, যত বাড়ছিল তার রাগ সব জমা হচ্ছিল শুদ্ধের উপর। তার কারণে এসব হয়েছে। তারপর আর কি সুযোগ মতো সেও নখ দিয়ে তাকে জ্বালিয়ে দিল, দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকলে পড়তে বসলো। কিছুক্ষণ বই নিয়ে নেড়ে চেড়ে দেখে তারপর মনে হলো কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এই মাসে পড়ে কি হবে, ঈদের পর মেলা হওয়ার সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো উপন্যাসের বইটা শেষ করা যাক। যেই বাবা সেই কাজ। সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে সে পড়ল। উপর হয়ে সে বুকের নিচে বালিশ দিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না। যদি করো দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। কতখানি ভারী পছন্দ হলো শীতলে। চিত হয়ে শুয়ে বইটা বুকের উপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবলো অনেক কিছু। তার শত্রু ওই একটা, তাকে এই মন্ত্রে কাবু করে কেমন হয়। শুনছান এরিয়া, চারিদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ 5 মিনিটের পথ পায়ে হেঁটে এসেছে, নেমেছে নির্জন এক স্থানে। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলের আরও একটু গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধো ভাঙা পুরনো এক খুপড়ির কাছে। খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগের কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলা ইট খসে গেছে, সবুজ লতা পাতায় ভরে গেছে খুপড়ির দুর্বল প্রাচীর। আশপাশে বড় বড় গাছপাতার ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথেই মর্ম শব্দ হচ্ছে। সেই খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতে খটখট করে শব্দ হলো। মুহূর্তেই সেখানে গোলাকৃতির লোহার গেট প্লট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা, প্যাটার্ন লক যাচ্ছে। শুধু অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলো ইংলিশে। অ্যাশ অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটি গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ করে পুনরায় বন্ধ সিঁড়ি বেয়ে নামলো সে। এলো তারপর নির্দিষ্ট একই স্থানে দাঁড়াতে শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ, শরীরে যদি কোনোভাবে ক্ষতিকারক কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে। মানার মতন সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছুই আছে, সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্র বিশেষে হয়ে দাঁড়ায় প্রাণনাশী। শুদ্ধে শরীরে স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো। মুহূর্তে গেট খুলে যেতে চোখ পড়লো এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সে হাসি মুছে গেল। দ্বিতীয়বার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল, ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। হঠাৎ জরুরি তলব? কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিমটম দেখা দিয়েছে? কি? ছেলেটার পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে।
এবং পুরুষালী অবয় কেটে ধীরে ধীরে নারী দেহের গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণাই সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। তবে অবাক করার মতো ব্যাপার ঘটছে সব। যেমন? ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে, শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তন্যবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কী। এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতেও এটা বাজারজাত করে, তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে। এই কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে। কাচের তৈরি বিশালকায় কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই, কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরাও করতে পারবে না সে, কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্য পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে না? এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজে পরখ করলো। মাত্র 4 সপ্তাহ এসব সিমটম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর আর কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করলো। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সেসব করতে করতে রাত বাজলো 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো রাত 1:30। সায়নের পার্টি অফিস তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে। শুধু কি মনে করে অফিসের ভেতর প্রবেশ করলো। তাকে দেখা মাত্র আজমল সহ সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই বানি তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুধু চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর আজমকে বলে বসলো, ভাইয়া কোথায়? বাড়তি কথা নয়, কাজের কথা বলো। ভাই একটু কাজে গেছে, চলে আসবে নি। কোথায় গেছে? কনককে মাইরা দিতে। হালায় বহুত জ্বালাইছে। সাহেব ভাইয়ের ঠাপ না খাইয়ে শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের চেলা? হ ভাই। কি করেছে সে? কনকের বইনেরে ক্যারাজানি রেপ করছে। এখন কনক দুর্জিত আছে সারের ভাইয়ের। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। তার মানে ভাইয়া থানায় এখন, তাই তো? হ। না মানে হইছে কি ভাই? চলো ভাই, কইতেছি যে চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল সারের ভাইয়ে। জানাইলে আমারে আগে কোপাইবে কইছে। সকালটা হইলেই ভাইয়ের জামিন পাইয়ে যাইব। আপনি থানায় যাইয়েন না ভাই, সাহেব ভাইয়ে গোসা করব। শুদ্ধ শুনল। তারপর এক পকেটে হাত গুজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে তা জানো? যে ভাই জানি। এসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারো না। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া। এই জন্যই কনকের বোনের কেসটা ভাইয়ার ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবড়ে পড়ে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে চলো যাই গা। রাতের দাগ রাতেই মুছি। দাগ পড়বে না, দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজব হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানে বেশি, জ্ঞানও রাখে বেশি। দুজনে কথা না বাড়িয়ে চললো থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সঙ্গে কথা বলল। কথা শুনে মনে হলো কোনো বড় মানুষ হবে। এটাও বুঝলো শুদ্ধ রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো শায়নের জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা করে বলল, ভাই একখান কথা কইতাম, অনুমতি পাইলে। রাগ করেন না ভাই, ভুল করলে মাফ করে দিয়েন। মনের কথা চাপতে রাখতে পারি না, দেখে কইতেছি। ভাই, আপনিও সব কাজ ছাইরা আমগুলোকে মাঠে এসে পড়েন।
কি দরকার শুধু শুধু অবুঝ ইন্দুরের গোড়ায় ইঞ্জেকশন মারা? আমগো চারিপাশে বড় বড় মেলা ইন্দুর আছে, তাও মুখোশ পরা ইন্দুর। আমি আর সারিয়ার ভাই মাঠে নামছি হেগরও সাফ করেন লাইগা। আপনি আমগো সঙ্গ দিলে আরো ভালো হইতো, কারণ আপনার তো আবার ইন্দুরের গোড়ায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে, পারবেন ভালোই। আমরা রোজ আপনার ইন্দুর আইনা দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? শীতল আপায়। এসব ভাষা ব্যবহার করেছে? না না, সি আপা পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই, আপা ভালোবাসায় কইছে। শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে। আসলে হয়েছে কি, আমি বাইরে আপনার কথা জিজ্ঞেসছিলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতল আপায় ভাইয়ের সাথেই ছিল। আপারে গাড়ি করে কলেজ নামাইয়া দিতে যাইছিলাম। আপনার কথা কনের পর আপায় কইছিল আপনি সাইটেস। আমি বুঝি নাই এডি আসলে কি কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করেন লাগে নাকি ইন্দুরে বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম কিতা তাও বুঝি না তখন। পরে আপা চইলে গেলে সাহেবাই কইছিল বাম মানে হইল পাশা। ভদ্রলোকেরা পাশাকে সম্মান দেখানোর লেগে বাম কয়। আমার আবার এত ভালোবাসা মুহে আয় না, তাই আমি কইছি হোগা। ভালো কইছি না ভাই?